ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্দিনে এরদোয়ানের সারপ্রাইজ। এইরকম একটা পরিস্থিতিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়েছেন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ঠেকাই পড়লে বাঘেও ঘাস খায়, তবে এই ঘাস খাওয়াটা প্রকাশ্যে খায় না, কারণ এটাতে আত্মসম্মানে লাগে। গোপনে গোপনে ঘাস খায়, তবে যেই বাগানে ঘাস খাইতে গেছে সেই বাগান থেকে খবর চলে আসছে বাঘ ঢুকেছিল ঘাস খাইতে। দর্শক, এই মুহূর্তে সারা পৃথিবীকে কন্ট্রোল করে একাই, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ধরনের গোপন ফোনালাপ দিয়া সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান একটাই, কি সেটা আসেন আমরা প্রতিবেদনে বলছি। ভারতীয় আবহাওয়া দফতর তার 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছে বিশেষ আলোচনা সভার। এতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের আবহাওয়া দফতর সাফ জানিয়ে দিয়েছে তারা এই অনুষ্ঠানে অংশ নেবে না। সবচেয়ে ভালো সময় আমার বিবেচনায় এখন চলছে। এই সুযোগটা সদ্ব্যবহার কি আদৌ করবে? করলে কিভাবে করবে? 54 বছর পর এই প্রথম জামাত ইসলামী 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তাদের অবস্থান প্রশ্নে একটা কনক্রিট সিদ্ধান্ত নিতে যাচ্ছে। দর্শক, কি ঘটতে যাচ্ছে? নিঃসন্দেহে জামাত ইসলাম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে। এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, এটা আমাদের জন্য গুড নিউজ, বিএনপির জন্য গুড নিউজ, বাংলাদেশের মানুষের জন্য গুড নিউজ। আমি এটাকে যদি বিএনপি কাজে লাগাতে পারে, বাংলাদেশের জন্য একটা জয়জয়কার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সিরিয়াস গুড নিউজ ফর বাংলাদেশ। আসিফ নজরুল 7 মাসে এখন পর্যন্ত এই বিডিআরের যে নিরীহ জওয়ানগুলো যারা সব সত্য কথা সত্য সাক্ষী দিয়েছিল, তাদেরকে জেলখানায় রাখার জন্য আসিফ নজরুল যত ধরনের ষড়যন্ত্র আছে সবকিছুই করছে। ইন্ডিয়ান রয়ের এই সদস্য কত বড় খারাপ, কত অসভ্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মাহমুদুল হাসান মুক্তা এবং তার স্ত্রী লাইলা খাতুন ইতি আফাস মলডন নামে একজন কৃষকের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে এসে সেই গরু জবাই করে সেই গরুর গোস্ত দিয়েই বিরিয়ানি রান্না করে এই হারাম খাবার মাদারগঞ্জের মহিলা দলের কর্মী সমর্থক নারীদেরকে খাইয়েছেন এই মাহমুদুল হাসান মুক্তা এবং তার স্ত্রী লাইলা খাতুন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, আশা রাখবো ভিডিওর অংশ বেশি এবং শিরোনাম দেখে বুঝে গিয়েছেন কতটা চাঞ্চল্যকর হতে চলেছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ভারতীয় আবহাওয়া দফতর তার 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছে বিশেষ আলোচনা সভার। এতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের আবহাওয়া দফতর সাফ জানিয়ে দিয়েছে তারা এই অনুষ্ঠানে অংশ নেবে না। এই সিদ্ধান্তকে অনাবশ্যক বিদেশ ভ্রমণ এড়ানোর উদ্যোগ বলা হলেও এর প্রেক্ষাপট আরও গভীর এবং তাৎপর্যপূর্ণ। ভারতের দিল্লি থেকে মাসখানেক আগে বাংলাদেশের আবহাওয়া দফতর আমন্ত্রণপত্র পেয়েছিল। আমন্ত্রণপত্রটি ছিল ভারতীয় মৌসুম ভবনের 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অবিভক্ত ভারত শীর্ষক আলোচনার সভায় অংশগ্রহণের জন্য। ভারতীয় অনুষ্ঠানকে ঐতিহাসিক গুরুত্ব দিয়ে দেখাচ্ছে এবং এতে পাকিস্তান সহ অন্যান্য দেশ অংশগ্রহণের সম্মতি দিয়েছে। কিন্তু বাংলাদেশ আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের আবহাওয়া দফতরের কার্যনির্বাহী পরিচালক মমিনুল ইসলাম জানিয়েছেন, আমরা দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছি এবং নিয়মিত যোগাযোগ করছি, কিন্তু সরকারি খরচে অনাবশ্যক বিদেশ ভ্রমণে আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে। ভারত তার এই আয়োজনকে অবিভক্ত ভারতের ঐতিহ্য এবং আন্তর্জাতিক আবহাওয়া সহযোগিতার উদাহরণ হিসেবে তুলে ধরতে চাইছে। এতে তাদের অন্যতম লক্ষ্য হল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নিজেকে নেতৃত্বের আসনে বসানো। স্মারক মুদ্রা প্রকাশ, বিশেষ ট্যাবলো প্রদর্শন এবং অন্যান্য প্রচারণা কার্যক্রমের মাধ্যমে ভারত তার এই অবস্থান জাহির করতে চায়। কিন্তু এই উদ্যোগের নেপথ্যে ভারতের আরেকটি উদ্দেশ্য স্পষ্ট। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে ভারত এই বার্তা দিতে চায় যে তারা দক্ষিণ এশিয়ার সবার জন্য একত্রিত এবং শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনকারী একটি দেশ। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও নদী এবং পানি নিয়ে তাদের দ্বিমুখী ভূমিকা বারবার সেই সম্পর্কে ফাটল ধরিয়েছে। ভারত একতরফাভাবেই ফারাক্কা বাঁধের পানি নিয়ন্ত্রণ করে বাংলাদেশের বিপুল ক্ষতি সাধন করেছে। বন্যার সময় হঠাৎ পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের নিচু অঞ্চল প্লাবিত করে দেয়। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে ফসলি জমির ক্ষতি করে। নদীমাতৃক বাংলাদেশে এই ধরনের কার্যকলাপ শুধু পরিবেশগত ক্ষতি করে না, বরং দেশের অর্থনীতিতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। তিস্তা চুক্তি থেকে শুরু করে গঙ্গার পানি বন্টন চুক্তি, সব ক্ষেত্রেই ভারতের আচরণ ছিল স্বার্থপর ও একতরফা। এই প্রেক্ষাপটে ভারতের আবহাওয়া দফতরের 150 বছর পূর্তির অনুষ্ঠানে আমন্ত্রণকে অনেকেই উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছেন। এটি একটি প্রচেষ্টা যেখানে ভারত তাদের আগ্রাসী নীতি ধামাচাপা দিয়ে সহযোগী দেশ হিসেবে নিজেকে তুলে ধরতে চায়। বাংলাদেশের আবহাওয়া দফতর এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কারণ এটি কেবল একটি অনুষ্ঠান নয়, বরং বাংলাদেশের জনগণের প্রতি তাদের আগ্রাসী নীতির বিরুদ্ধে নৈতিক অবস্থান।
যখন নদী এবং পানির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত তার ন্যায্য দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তখন তাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বৈধতা দেওয়া বাংলাদেশের জন্য অবমাননাকর। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে দেশের স্বার্থ যেখানে ক্ষুণ্ণ হয় সেখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নামে প্রহসন চলবে না। এটি শুধু অর্থনৈতিক কারণ নয়, বরং নৈতিক এবং রাজনৈতিক অবস্থানও। বাংলাদেশের সাধারণ মানুষও ভারতের প্রতি এই দৃঢ় অবস্থানকে স্বাগত জানাচ্ছে, কারণ তারাও দেখেছে কিভাবে ভারতের পানি নিয়ন্ত্রণ নীতির কারণে তাদের গ্রাম, ফসল এবং জীবন জীবিকা ধ্বংস হয়েছে। বাংলাদেশের জনগণের মনে প্রশ্ন উঠেছে, ভারত কেন তাদের অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান না করেই আন্তর্জাতিক মঞ্চে হিরো হতে চায়? কেন তারা অবিভক্ত ভারত নামে অতীতের গৌরব তুলে ধরে বর্তমানের সমস্যাগুলো আড়াল করতে চায়? ভারত যদি সত্যি দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিতে চায়, তাহলে তাদের উচিত হবে তাদের কার্যকলাপকে আন্তরিক এবং দায়িত্বশীল করা। পানি সমস্যা, সীমান্তে হত্যা এবং অন্যান্য দ্বন্দ্বের সমাধান করতে হবে। শুধুমাত্র অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুত্বের বার্তা দেওয়া যথেষ্ট নয়। ভারতের মৌসুম ভবনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বাংলাদেশ শুধু অর্থনৈতিক কারণেই দেখায়নি, বরং কূটনৈতিকভাবেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। এটি স্পষ্ট করেছে যে আত্মসম্মান এবং দেশের স্বার্থে বাংলাদেশ কখনোই আপোষ করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্দিনে এরদোয়ানের সারপ্রাইজ। কেন বিশ্লেষকরা ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্দিন বলছেন এই সময়কে? প্রথমত, আপনারা জানেন যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই আমাদের প্রতিবেশী বৃহৎ রাষ্ট্রটি অত্যন্ত ক্ষুদ্র হৃদয়ের পরিচয় দিচ্ছে। 8ই আগস্ট 2024 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। শপথ গ্রহণের পর থেকেই নানা ধরনের অসহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে ভারতের বিজেপি সরকারের পক্ষ থেকে। চতুর্দিকে গলা টিপে ধরার মতো অবস্থা, যদি আমি প্রতীকী অর্থে বলি। এইরকম একটা পরিস্থিতি যখন একদম প্রতিবেশী দেশের পক্ষ থেকে, তখন দেশের অভ্যন্তরে রাজনৈতিক দলগুলোর যে ধরনের দৃঢ়তার সঙ্গে সহযোগিতা করা প্রয়োজন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে, সেই ধরনের সহযোগিতা আমরা দেখছি না। খানিকটা ঘাটতি রয়েছে, নির্বাচনের জন্য তাড়াহুড়া রয়েছে, একটা অস্থিরতা দেখা যাচ্ছে দলগুলোর মধ্যে। এর বাইরে আমরা দেখছি যে বিপ্লবী সরকার গঠিত না হয় নানাভাবে গণ অভ্যুত্থানের চেতনা সরকারের ভেতরেই ব্যাহত হচ্ছে। ফ্যাসিবাদের কালো ছায়া এখনো প্রশাসনের সর্বোচ্চ রয়েছে এবং ছাত্রদের সঙ্গে স্পষ্টতই এই অন্তর্বর্তী সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনকে ঘিরে এখন সম্পর্ক শীতলতায় পৌঁছে গেছে অন্তর্বর্তী সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে। এইরকম একটা পরিস্থিতিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়েছেন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে সহযোগিতা করতে চান সেই বিষয়ে আলোচনায় আসবো। আর কেন স্তব্ধ ভারত এবং ভারতের সরকার, বিজেপি, তার প্রধান ব্যক্তি নরেন্দ্র মোদী, সেটিও আমি বলবো। প্রথমত, নরেন্দ্র মোদীর এই অসহযোগিতার প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়েছেন রিসেপ তাইপ এরদোয়ান, যেমন পাশে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ মুজ্জুর, একইভাবে একই পথ পরিক্রমাই আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি। তুরস্ক সাম্প্রতিক সময়ে তার বাণিজ্য মন্ত্রী মোহাম্মদ বেলাতকে পাঠিয়েছেন ডক্টর ওমর বোলাত। তুরস্কের বাণিজ্য মন্ত্রী, তিনি সফর করেছেন, দুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন, রিসেপ তাইপ এরদোয়ানের সালাম এবং শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশকে ঘিরে তুরস্কের যে পরিকল্পনা, সেটা আসলে এই অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে আলোচনা করে গেছেন। এখন তুরস্ক কি ভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে? প্রথমত হচ্ছে, তুরস্ক বাংলাদেশকে ঘিরে প্রযুক্তি শিল্প গড়ে তুলতে চায়। দ্বিতীয়ত হচ্ছে, অত্যাধুনিক একটি হাসপাতাল নির্মাণ করতে চায় তথা স্বাস্থ্য ব্যবস্থায় তুরস্ক ভূমিকা রাখতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডক্টর ওমর বোলাত, বাণিজ্য মন্ত্রী তুরস্কের, তিনি সাক্ষাতের পর অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন তুরস্কে এবং এরদোয়ানকে তিনি সরাসরি বলেছেন বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে, বাংলাদেশের তরুণরা এরদোয়ানকে পছন্দ করে, ভালোবাসে। সুতরাং তুরস্কের পক্ষ হয়ে রিসেপ তাইপ এরদোয়ান বাংলাদেশের মানুষের জন্য যদি বিনিয়োগের পসরা সাজান, তাহলে সেক্ষেত্রে তরুণ প্রজন্ম দুর্দান্তভাবে সহযোগিতা করবে। প্রধান উপদেষ্টা তুরস্কের বাণিজ্য মন্ত্রীকে ইতিমধ্যে বলেছেন যে আমাদের তরুণদের দিয়ে এখানে আপনারা কারখানা পরিচালনা করান যাতে এই অঞ্চলে পণ্য সরবরাহ করা যায়। তিনি আরো বলেন, বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্বপ্নের সম্পর্ক গড়ে উঠতে পারে। বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক অত্যন্ত উষ্ণ, আমরা এটি সব ক্ষেত্রে উন্নত করতে চাই। তুরস্কের বাণিজ্য মন্ত্রী প্রত্যুত্তরে তিনি বলেছেন, বাংলাদেশ ও তুরস্ক টেক্সটাইল শিল্প ছাড়াও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতামূলক বৈচিত্র্যতা তৈরি করতে পারে। তিনি বলেন, প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্য ব্যবস্থা, ফার্মাসিউটিক্যালস এবং কৃষি যন্ত্র খাতে অর্থনৈতিক সহযোগিতার সুযোগ রয়েছে দুটি রাষ্ট্রের মধ্যে। তুরস্কের বাণিজ্য মন্ত্রী খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের আমদানির ক্ষেত্রে আমরা ভারত ও অন্যান্য বাজারের জায়গা করে নিতে পারি। বাংলাদেশ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য ভারত থেকে আমদানি করে। এক্ষেত্রে ভারতের জায়গায় তুরস্ক আসতে চায়, মানে পরোক্ষভাবে হলেও ভারতকে একটা
শিক্ষা দেবার জন্যই কি তুরস্ক তাহলে বাংলাদেশে বিনিয়োগ করতে চায়? এক্ষেত্রে নরেন্দ্র মোদীর ভারত কি করবে সেটাও একটা প্রশ্ন। তবে তথ্য উপাত্ত গবেষণা পরিসংখ্যান নিয়েই তুরস্কের বাণিজ্য মন্ত্রী ডক্টর ওমর বোলাত তিনি বলেছেন যে ভারত এখন যে ধরনের সুযোগ সুবিধার ভিত্তিতে বাংলাদেশে আমদানি করে তার চেয়ে অধিকতর সুযোগ সুবিধা তুরস্ক দেবে। ভারতের জায়গাটি যেন বাংলাদেশ তুরস্ককে দেয়, তুরস্ককে বিশ্বস্ততার মাধ্যমে এই সম্পর্ক উন্নতির দিকে নিয়ে যায়, সেই আহ্বান এরদোয়ানের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রী ডক্টর ওমর বোলাত ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে করেছেন। আসিফ নজরুল 7 মাসে এখন পর্যন্ত এই বিডিআরের যে নিরীহ জওয়ানগুলো যারা সব সত্য কথা সত্য সাক্ষী দিয়েছিল তাদেরকে আসামি বানিয়ে শেখ হাসিনা জেলখানায় রেখেছে, তাদেরকে এখনো আসিফ নজরুল জেলখানায় রাখলো। তাদেরকে জেলখানায় রাখার জন্য আসিফ নজরুল যত ধরনের ষড়যন্ত্র আছে সবকিছুই করছে। আমরা সেই 5 তারিখের পরের এই পর্যন্ত মোট 4টা শুনানি হলো। 4 শুনানিতে সবশেষ জানুয়ারির 8 তারিখে আমরা মনে করেছিলাম 9 তারিখে কিছু একটা হবে, অন্তত কয়েকজনকে ছাড়বে। দেখেন আসিফ নজরুল এই মানে ইন্ডিয়ান রয়ের এই সদস্য কত বড় খারাপ, কত অসভ্য। ওইভাবে পারে নাই। প্রথমবার বলেছে পিপি নিয়োগ হয় নাই, তারপরে বলেছে পিপি প্রস্তুতি নেয় নাই, তারপরে পিপি পুরো রায়ের কপি সব পড়তে পারে নাই। এবার কি বলবে? কিছু তো একটা বলতে হবে। এখন এই ওই যে বক্সিগঞ্জের আপনার যেই কি আলিয়া মাদ্রাসা যেইটা, ওইটার মধ্যে নাটক সাজায়া আবার তার মধ্যে আবার স্টুডেন্টদেরকেও এখানে নাটকের অংশ বানিয়েছে। কেউ যায় ঘর পুড়ে দিচ্ছে, কেউ ই করছে। আরে ভাই আপনি ওইখানে করেন না বিচার, তাহলে কোথায় করবেন? আপনি জানেন না 9 তারিখে বিডিআর এর শুনানি আছে? জায়গাটা তো ঠিক করে রাখবেন, সেটা ঠিক করেন নাই কেন? একদিন আগে থেকে বিডিআর এর পরিবাররা দেশের বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষ এখানে এই শহীদ মিনারে এসে শুয়েছিল, কেউ যাইতে পারে নাই। আসিফ নজরুল শাওনের ঘরে যাইতে পারে, শহীদ মিনারে যাইতে পারে নাই, গিয়ে একটু বলতে পারে নাই যে আপনারা কোত্থেকে আসছেন, আমরা আপনাদের পাশে আছি, আপনারা তো আমারই দেশের মানুষ, ওকে আপনারা ঘরে ফিরে যান, আমরা দেখছি। আসিফ নজরুল বলার সুযোগ পায় নাই। কুকুরের ছানারা সিনেমা দেখতে যাইতে পারে, এইখানে আসার একজন উপদেষ্টার সময় পায় নাই। এখন হাঙ্গামা যদি লাগাই দেই, এদের তো কষ্ট আছে তাই না? এদের পরিবারের লোকজন কেউ মারা গিয়েছে, পঙ্গু হয়ে, বিডিআর এর লোকজনের বর্ণনা শুনি পা নাড়াতে পারে না, পঙ্গু হয়ে গেছে, হাঁটতে পারে না। কন্ডেম সেলে যারা থাকে তাদের অবস্থা আরো ভয়ঙ্কর। তাইলে এখনো কারারক্ষী জেলখানার ভেতরে এখনো পর্যন্ত আপনার এই আওয়ামী লীগের ছাত্রলীগের এই নেত্রী তারা এখন পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। তারা হাসপাতালে এই কারাগারের ভেতরে নানান ধরনের এই ইয়ে দিয়ে আপনার কি বলে আওয়ামী লীগের লোকজনকে সুবিধা দিয়ে, যারা শেখ হাসিনার সময় জেলখানায় গিয়েছে এই কি বলে আইসিটি অ্যাক্টে যারা মামলাতে গিয়েছে, তাদের উপরে নির্যাতন চলছে, তাদেরকে নানান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আর আওয়ামী লীগে যারা যাচ্ছে তাদেরকে সব ধরনের বাসা থেকে খাবার টাবার সবকিছু চলছে। এইভাবে এখনো পর্যন্ত জেলখানা চলছে। তো এই মানুষগুলোর পরিবারের তো কষ্ট আছে তাই না? এদের তো দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তাদের জন্য 9 তারিখে এইভাবে ধোকা দিল আসিফ নজরুল। তো 9 তারিখে আপনি আলিয়া মাদ্রাসার এখানে করবেন না, বক্সিগঞ্জে করবেন না, কোথায় করবেন? কোনো একটা জায়গায় আপনি আগে থেকে সেটা ঠিক করে রাখা উচিত ছিল, করেন নাই। পরশু দিনের ঘটনা বলি আপনাদেরকে, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন তৈরি করা হয়েছে না? এই পর্যন্ত আরো একটা কমিশন আছে কিন্তু, গুম কমিশন। গুম কমিশনের যেসব চেয়ারম্যান তাকে হচ্ছে আপনার অ্যাপিলেট ডিভিশনের আপনার বিচারকের দেওয়া হয়েছে, পদমর্যাদা দেওয়া হয়েছে, আর সদস্যদেরকে হাইকোর্ট ডিভিশনের এই বিভাগের আপনার বিচারকের পদমর্যাদা দেওয়া হয়েছে। এখন পরশু দিনের মিটিংয়ে এই যে সদস্য যে কজন ছিল, সেখানে এই মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবও ছিলেন। ফজলুর রহমান সাহেব ওই দিনের মিটিংয়ে নাকি খুবই চুপচাপ ছিলেন, তিনি কোনো কথা বলেন নাই। জানি না কেন কথা বলেন নাই। সদস্যরা সবাই দাবি করেছে তাদেরকে যেন ওই মর্যাদাটা দেওয়া হয়। সেখানে বিশেষ করে স্বরাষ্ট্র সচিব আরো কয়েকজন আমলা ছিল, তাদেরকে বলেছেন যে না, আপনাদের এত পদমর্যাদা লাগবে কেন, আপনারা কাজ শুরু করেন। পদমর্যাদা এই জন্যই লাগবে, তারা চাইলেই একজনের বিরুদ্ধে সমন জারি করতে পারবে, তারা চাইলেই একজনকে জিজ্ঞাসাবাদ করতে, চাইলে একজনকে আটক করার এই আদেশ দিতে পারবে, এই জন্য লাগবে। তাদের গাড়ি থাকবে, তাদের সিকিউরিটি থাকবে, তাদের সাথে গানম্যান থাকবে, এই জন্য তাদেরকে ওই পদমর্যাদা দিতে হবে। এটা দিতে চাচ্ছে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনই করতে চাচ্ছিল না। এখন কমিশন করে নানানভাবে এটার মধ্যে একটা বাধা সৃষ্টি করে কোনোভাবে যাতে এটাকে ঠেকানো যায়। এখানে তো 1-2 টাকার খেলা না, তো পুরো দেশ ইন্ডিয়া একদম রাষ্ট্রীয়ভাবে এটার বিরুদ্ধে। আর আসিফ নজরুল কাদের প্রোডাক্ট, সেই প্রথম আলো ডেইলি স্টার, সেগুলো তো আমরা সবাই জানি।
এগুলো এখন করা হচ্ছে নানানভাবে। বিডিআরের সাংবাদিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা ধূম্রজাল তৈরি করার পায়তারা করা হচ্ছে। তো এইভাবে আসিফ নজরুল আপনি তো বাঁচাইতে পারবেন না। বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে যত অডিও রেকর্ড, যত কাগজপত্র, যত ফাইল যা যা আছে কমিশনের কাছে যা নাই ওইটা আমার কাছে আছে। এখান থেকে বাঁচতে পারবেন না। আমি কাজ করছি, দিন রাত খাটছি বিডিআর এর এই ফাইল নিয়ে। এক এক ফোন রেকর্ড, সেই 25 তারিখের, 26 তারিখের, 27 তারিখের এক এক ফোন রেকর্ড 1.5 ঘন্টা 2 ঘন্টা করে শুনছি, সারা দিন রাত এগুলো শুনছি, শুনে শুনে লিখছি। আমি তো ফাঁক ফুকর রাখবো না, এমন এক জিনিস বানাই দিব এই কমিশন শুধু আমার ওই অনুসন্ধান দেখা যদি নাকি রায় দিয়ে দেয়, এনা আর কিছু লাগবে না। আসিফ নজরুল আপনি যত টাকাই খান, যাই করেন, যেমনি চান, এটা বাঁচাইতে পারবেন না। আর যদি মনে করে থাকেন যা মনে চায় তাই করবেন, এই যে বাংলাদেশ ব্যাংকে রয়ের এক সদস্যকে আপনার বসানো হচ্ছে এখন সব জায়গাতে। আসিফ নজরুলের এই যে পিএস বলেছিলাম না যে ABM খায়রুল হকের পিএস, মনে করেন যে সে জানে না বোধহয়, আমরা জানিয়ে দিয়েছিলাম তো না, সে ব্যক্তি এখনো তার পিএসসি আছে, ওই সেই মহিলা সে ওইখানেই আছে। সচিব আইন মন্ত্রণালয় মানে পুরো চালাচ্ছে হচ্ছে আওয়ামী লীগের লোকজন। যে কারণেই গাজীপুরের সবশেষ কনস্টেবলকে আপনার অবকাশকালীন এই আপনার বিচারক হয়েও সে আপনার ইয়ে করছে, কি বলে, এই মানে কনস্টেবলকে আপনার দিল, জামিন দিল। কেন জামিন দিল? কারণ যে নিজের দলের লোক, দাদাদের দেশ থেকে ফোন করা হয়, এটা করো, এটা করে দাও, তার ওএসডি করা হয়েছে। কেন ওএসডি করতে হবে কেন? এখন আবার আইন দেখাইতে পারে যে না, জজ সাহেবের চাইলেই এই করা যায় না, ওই করা যায় না। এত আইন দেখায় তো আপনারা ক্ষমতায় আসেন নাই, তাই না? আপনারা কেউ জিজ্ঞেস করে নাই তো? ওরে বিচার করলে, ওরে গ্রেপ্তার করলে কেউ আপনারা তো এসে জিজ্ঞেস করতো না যে ভাই এটা করলেন কেন, করেন নাই। যাই হোক, আসিফ নজরুল, প্রথম আলো, ডেইলি স্টার মিলে এই বিডিআর হত্যাকাণ্ড এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। বিডিআরের পরিবারগুলোকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ডিজিএফআই, এনএসআই থেকে। তাদের কিছু কিছু ডিজিএফআই, এনএসআই কর্মকর্তার ফোন রেকর্ডও তাদের কাছে আছে। তো এগুলো করে করে এই বিচারটাকে বন্ধ করার জন্য পায়তারা করা হচ্ছে। আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ছানাপোনা সবগুলোকে বলতে চাই, টাকা পয়সা কামায় তো ভোগ করবেন না, এই টাকা পয়সা তো বের হয়ে যাবে। অনেক আমাদের প্রিয় উপদেষ্টার বাবা পর্যন্ত গিয়া চাঁদাবাজি করছে, সেই ফোন রেকর্ডও আছে। বাপরে মাঠে নামিয়েছে চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য। আবার এটার আবার একটা বৈধতা নিয়েছে, কিভাবে জানেন? ওনারা নাকি দল গঠন করবে, দলের জন্য টাকা লাগবে। আপনাদের অপমান করতে চাই না, নামগুলিও বললাম না, অডিও ছাড়ি না এখন পর্যন্ত। পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।